থাইল্যান্ডের এই ট্রিপে সবাইকে স্বাগতম। এটি মূলত আমার 5 দিন 4 রাতের সোলো ট্রিপ। আর এই ট্রিপে আমি ঘুরে দেখেছি ব্যাংকক আর পাতায়া। মূলত বেশিরভাগ সময়টাই ছিলাম আমি পাতায়াতে। এই মুহূর্তে আমি অবস্থান করছি ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে। ঢাকা থেকে সুবর্ণভূমি এয়ারপোর্ট ব্যাংকক যেতে সময় লাগে 2 ঘন্টা। আর আমাদের প্লেনটি এক্স্যাক্টলি 2 ঘন্টার মধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছিল। এখন আমি চলে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। আর ইমিগ্রেশনে যেতে যেতে আপনাদেরকে এয়ারপোর্টটা একটু দেখিয়ে দিচ্ছি। চারদিকে ঝকঝকে তকতকে এয়ারপোর্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যাওয়ার জন্য দ্রুত সময়ে এয়ারপোর্টের রাস্তা অতিক্রম করার জন্য পেয়ে যাবেন চলমান বেল্ট। আর এই চলমান বেল্টগুলোতে উঠে আপনারা অল্প সময়ে পৌঁছে যেতে পারবেন ইমিগ্রেশনে। তো এই মুহূর্তে যাচ্ছি ইমিগ্রেশনে। ইমিগ্রেশনে ক্যামেরা অ্যালাউ হবে না। তো ইমিগ্রেশনটা পার করার পরে আমি ঢাকা থেকে ব্যাংকক আসার যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে আমি আছি সুবর্ণভূমি এয়ারপোর্ট, ব্যাংকক, থাইল্যান্ড। এখন লোকাল সময় হচ্ছে 3:33, মানে দুপুর 3:33। এখানে সকাল আমার ফ্লাইট ছিল ইউএস বাংলার সকাল 10:10-এর ফ্লাইট, একদম টাইম মতো ফ্লাইটটা ছেড়েছে। 10:10-এর ফ্লাইট থেকে 10:10-এর ফ্লাইট ধরে এসেছি। আমার এখানে সময় লেগেছে একদম আমরা এখানে একদম নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা এখানে চলে আসছি। আর ফ্লাইটটা খুব স্মুথ ছিল। প্রথমত সকালবেলা আসলে ভোরবেলা ফ্লাইট ধরাটা একটু ডিফিকাল্ট হয়, কারণ ঘুম থেকে উঠে আর আগের দিন রাতের একটা টেনশন থাকে। তো সেই সমস্ত টেনশন গুলোর জন্য ঘুম হয় নাই। ঘুমের একটু তো ব্যাঘাত ঘটেছে। আবার ভোরবেলা এসেছি, তখন একটা টেনশন ছিল। কিন্তু এয়ারপোর্টে আসার পরেই মানে প্রথমবার আমরা যেটা এক্সপিরিয়েন্স করলাম, এত কম মানুষ ছিল এয়ারপোর্টে, মানে একদম হাতে গোনা মনে হয় যে 20 জন যাত্রী ছিল মনে হয় এয়ারপোর্টে, এরকম একটা ব্যাপার। আমি যখন এসেছি তখন হয়তো তারপরে আরো কিছু যাত্রী এসেছে। আর ইমিগ্রেশন অফিসার হচ্ছে আমাকে ডেকে নিয়ে বলতেছে ইমিগ্রেশন করেন, মানে এরকম এত লোক নাই। বলছে এসে মানে ডেকে নিয়ে ইমিগ্রেশন, তো খুব স্মুথ ইমিগ্রেশন। তেমন কোনো প্রশ্নই করে নাই, জাস্ট একটা দুইটা প্রশ্ন করেছে। আর এছাড়া তেমন কোনো প্রশ্ন ওরা করে নাই। আর তারপরে ওখান থেকে ওই ইমিগ্রেশনের পরে হচ্ছে ইউএস বাংলার ফ্লাইটে উঠলাম। ইউএস বাংলার ফ্লাইটে ওঠার আগে একটু টেনশনে ছিলাম যে আমি আগে কখনো ইউএস বাংলার ফ্লাইটে উঠি নাই, তো সে কারণে আসলে এই এক্সপিরিয়েন্সটা ছিল না। তো উঠে দেখলাম যে বেশ সুন্দর, মানে বেশ পরিপাটি, খুব আহামরি কোনো কিছু না, কিন্তু ফ্লাইটের ভিতরে অ্যাম্বিয়েন্স নিট অ্যান্ড ক্লিন, একটা চেয়ারগুলো সব নিট অ্যান্ড ক্লিন ছিল। সবকিছু মিলে মানে মূল স্পেসও মোটামুটি ঠিকঠাক ছিল, খুব বেশি ছিল না, কমও ছিল না, ঠিকঠাক ছিল। তো এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। খাবারটা খুবই এনজয় করেছি, কারণ মানে ওরা চিকেন, রাইস, ডাল এটা দেয়। তো আরেকটা হচ্ছে বিফ, রাইস, ডাল, এইভাবে দেয়। তো একটা ভিডিওতে দেখেছিলাম যে ওদের চিকেনটা ভালো, বিফটা তো ভালো না। তো আমি আবার একটা জিনিস চিন্তা করেছিলাম যে বিফটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে তো খেয়ে মজা পাবো না। তো আমি চিকেনটা চেয়েছিলাম। তো পরে ওনারা বলো যে আমার চিকেনটা শেষ হয়ে গেছে, একটু বিফটা ট্রাই করলাম। আবার খুবই গরম, মানে ধরাই যাচ্ছিল না, এত ধোয়া ওঠা গরম যেটা বলে, মনে হচ্ছিল মাত্র রান্না করে নিয়ে আসছে। আর এই যে বিফটা খুব টেস্টি ছিল, কারণ এই মানে বিফটা একটা সরিষা ঝাঁঝ দিয়ে রান্না করা, খুবই ডিফারেন্ট একটা রেসিপি ছিল, খুবই ভালো লেগেছে। আর সময় মতো ফ্লাইট ল্যান্ড করেছে। আমি এবং ব্যাংককে যখন আসলাম, ব্যাংককে ইমিগ্রেশনও খুবই স্মুথ, একদমই স্মুথ ইমিগ্রেশন, কোথাও কোনো বাধা নাই, কোথাও কোনো ধরনের কোনো কোশ্চেনই করেনি। মূলত পাসপোর্টটা দেখলো, এমনকি হচ্ছে বোর্ডিং পাসটা দিলাম, বোর্ডিং পাসটা ফেরত দিয়ে দিল, পাসপোর্টটা দেখলো, সিল দিয়ে দিল, বাস। খুব ইজি, মানে একদমই কোনো হেসেল নাই, কিচ্ছু নেই, কোনো কথাই বলে নাই, কিছুই করে নাই। হোটেল বুকিং আছে নাকি, কবে যাচ্ছি না যাচ্ছি, ফিরছি কবে, কিচ্ছু বলে নাই, দিয়ে দেবো। আর এখানে আসার পরে হচ্ছে এখান থেকে এখন নেক্সট যেই আমার প্ল্যান, সেটা হচ্ছে এখান থেকে আমি যাব হচ্ছে পাতায়াতে। তো আমি আশা করেছিলাম যে আসার পরে বাস পেয়ে যাব, কিন্তু আসলে বাস পাই নাই। বাস হচ্ছে 5টায়, মানে বাসের শিডিউলটি হচ্ছে 5টায়। তো আমাকে এখানে প্রায় 2 ঘন্টার মতো ওয়েট করতে হচ্ছে বাসের জন্য। আর পাতায়াতে বাস পাওয়ার পরে পাতায়াতে বাস পাওয়ার পরে হচ্ছে পাতায়া যেতে আরো 2 ঘন্টা সময় লাগবে, মানে মোটামুটি আনুমানিক 7টা সাড়ে 7টার মধ্যে পাতায়াতে পৌঁছাবে।
আর আমার প্ল্যান হচ্ছে যে পাতায়াতে বাস থেকে নেমে যে মানে যে রাস্তাগুলো হচ্ছে মোটামুটি হাফ এন আওয়ারের মতো ওয়াকিং ডিস্টেন্স, এগুলো আমরা হেঁটেই পার হবো। তো যেহেতু থাইল্যান্ড, এখানে আসলে সেফটি সিকিউরিটির কোনো ইস্যু নাই, মানে আমি এখন পর্যন্ত শুনিনি। আর এই যত মানে গত প্রায় 3 ঘন্টার মতো হচ্ছে আমি থাইল্যান্ডে আছি। এয়ারপোর্টে মেনলি আছি, এয়ারপোর্ট এলাকার সব জায়গায় সিকিউরিটি থাকে, বাট তারপর এখানে মানে মনে হচ্ছে না যে কোনো ধরনের অসুবিধা হতে পারে। আর টেম্পারেচারের কথা, পরিবেশ ওয়েদারের কথা যদি বলি, ওয়েদার যখন নেমেছিলাম তখন 35 ডিগ্রি বলেছিল। এয়ারপোর্টের ভিতরে আসলে অত একটা গরম বোঝা যাচ্ছে না, আমি একটু বাইরে গিয়েছিলাম, তো তখন দেখলাম যে টেম্পারেচার মনে হচ্ছে যে 35 না, মানে 40-45, প্রচুর গরম। আর এটা ভ্যাবসাগর, যেহেতু আসলে থাইল্যান্ড সাগরের পাড়ের দেশ, ব্যাংকক, এটাই ব্যাংককে সবসময় গরম থাকে। এখন পাতায় গিয়ে দেখতে হবে আসলে পাতায়ের পরিবেশটা কিরকম। পাতায় গরমই থাকবে, তো গরম থাকলে সমস্যা নাই, যেহেতু সোলো ট্রিপ করছি আসলে ওয়েদার খুব একটা ম্যাটার করে না। এখন নেক্সট 5টা পর্যন্ত হচ্ছে ওয়েট করতে হবে। 5টার সময় বাস, আশা করি বাস অন টাইমেই ছেড়ে দিবে। তো 5টায় বাস ছেড়ে দিলে তো আশা করি 2 ঘন্টার মধ্যে পাতায় পৌঁছে যেতে পারবো। 2 ঘন্টা, আরো দিক থেকে হয়তো আরো ঘন্টা খানিক মতো লাগবে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে, তো তাও মানে রাত 8টাই বেজে যাবে। তো আজকের অন্য যে প্ল্যান ছিল যে একটু শপিং সেন্টারে যাওয়া, বিশেষ করে ডেকাথলন যাওয়ার একটা প্ল্যান ছিল, এটা মনে হচ্ছে না আজকে আর করতে পারবো, দেখি কালকে করতে হবে। আসলে ঘুরতে আসলে তো অত ফিক্সড একদম ছকে বাঁধা প্ল্যান নিয়ে কাজ হয় না। এখান থেকে হয়তো ট্যাক্সি নিলে চলে যেতে পারতাম, 2 ঘন্টা সময় বাঁচানো যেত, কিন্তু সেক্ষেত্রে ট্যাক্সির ভাড়াটা অনেক বেশি। বাসের ভাড়া যেখানে লাগছে হচ্ছে 143 বাস, মানে 150 বাতের মতো, এই 150 বাতের মতো। আর ট্যাক্সিতে গেলে একজনই লাগবে প্রায় 500-600 বাত। তাও যদি আমরা 4 জন শেয়ার করে ট্যাক্সি দিই, এখানে আসার পরে বেশ কিছু বাংলাদেশি লোকজনের সাথে দেখা হলো, বাংলাদেশি টুরিস্ট, ওদের সাথে দেখা হলো। তো ওরা একবার বলেছিল বাস ট্যাক্সি যাওয়ার ব্যাপারে, তো পরে খোঁজ খবর নিয়ে এসে বলছে ভাই একজনের 500-600 বাত লাগবে। তো 600 বাতে মানে বাস ভাড়া প্রায় 4বার আসা যাওয়া করা যাবে। তো তারাও বাদ দিল, আমি ওই প্ল্যানটা বাদ দিলাম। তো দেখা যাক, এখন বাসের জন্য অপেক্ষা করি। এখন আরো বাস আসতে আরো প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো সময় বাকি আছে বাস আসতে আসতে। ব্যাংকক এয়ারপোর্ট থেকে পাতায়াগামী বাসটি কিন্তু ঠিক 5টায় ছেড়েছিল, আর এই 5টার বাসে আমার যেতে সময় লেগেছিল 1.5 ঘন্টা। এই সুন্দর সবুজ প্রকৃতি, পাহাড়, নদী আর এই সুন্দর রাস্তায় কখন যে পাতায়া চলে গেলাম আসলে বুঝতেই পারিনি। জার্নিটি মোটেও গায়ে লাগেনি, মনে হয়েছিল আরেকটি ফ্লাইটে করেই মনে হয় যাচ্ছি। আসলে তাদের রাস্তাগুলো খুবই সুন্দর, চমৎকার। আর এই সবুজে ঘেরা প্রকৃতি দেখতে দেখতে আসলে কখন যে আপনি রাস্তা পার হয়ে চলে যাবেন হয়তো বুঝতেই পারবেন না। আমি নেমেছিলাম পাতায়া সেন্ট্রাল বাস স্টপে। হ্যালো, এই মুহূর্তে চলে আসছি পাতায়াতে। পাতায়াতে বাস থেকে নামলাম, একটা ওভারব্রিজ পার হচ্ছি। জাস্ট পাতায়া শহরের একটা ভিউটা একটু দেখতেছি এখানে। এখন সময় 6টা 40 মতো টোটাল টাইম। আসলে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা নামে। তো আমার যে হোটেলটা, এখানে বাস থেকে নেমে এই হোটেলটা মোটামুটি 30-40 মিনিটের মতো একটা ওয়াকিং ডিস্টেন্স। তো যেহেতু নতুন আসছি, কোনো জায়গায় নতুন আসলে আসলে জায়গাটা একটু চেনার দরকার। যেহেতু আমার প্ল্যান হচ্ছে যে হেঁটে হেঁটে মানে যাব, যাতে মোটামুটি একটু জায়গাটা চিনতে পারি। তো ঠিক আছে, যেতে যেতে দেখি কত কী পাওয়া যায়, কী দেখা যায়, সবগুলো জিনিসই দেখবো। মানে এখান থেকে মোটামুটি আমার মেইন যেই জার্নি সেটা শুরু হয়ে যাচ্ছে, কারণ আমার মেন ডেস্টিনেশন পাতায়া। তো পাতায়াতে তো অলরেডি চলে আসছে। তবে আস্তে আস্তে তো অনেক বেশি, বাসে অবশ্য বেশি সময় লাগে না, 1 ঘন্টা 35 মিনিট 40 মিনিটের মতো, 1 ঘন্টা 35 মিনিটের মতো লেগেছে আর কি আমার স্টেশন পর্যন্ত আসতে আসতে। পাতায় আসতে 1.5 ঘন্টার মতো সময় লাগে। তো দেখি হেঁটে হেঁটে যেতে থাকি, দেখি কত দূর কি যাই। কাতারে একটা ছোট শহরে আমি কিছুদিন ছিলাম, অনেকটা ওইরকম একটা ভাইব মনে হচ্ছে। এই শহরটা ছোটোখাটো শহর, আর এখন সূর্য অস্তের সময়, সূর্য জাস্ট অস্ত যাচ্ছে। আর খুব সম্ভবত আমি যেই ডিরেকশানে এখন থাকছি এই ডিরেকশানে সাগর, সম্ভবত এই ডিরেকশানে সমুদ্র পাওয়া যাবে, এবং অনেকটা সুন্দর একটা ভিউ আমার সামনে। বেশ ভালো লাগছে এই ভিউটা দেখে।
একদম মানে গোল্ডেন একটা ভিউ, মানে মনে হচ্ছে যে মানে সোনালি সূর্য অস্ত। নর্মালি তো সূর্য উদয়ের সময় সূর্য মানে এরকম সোনালি আভা ছড়ায়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অস্ত যাওয়ার সময়ও একটা সোনালি আভা ছড়িয়েছে। তো দেখি হেঁটে হেঁটেই আমি যাই, কারণ পরিবেশটা খুব সুন্দর, হাঁটতেও খুব ভালো লাগছে। যদিও দুপুরে লাস্ট খাবার আসলে ফ্লাইটে খেয়েছিলাম, খিদাও লেগেছে, তবে বাসে অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, এই জন্য একটু শরীরটা একটু চাঙ্গা লাগছে এই মুহূর্তে। কারণ ঘুম ঠিক না হলে কোনো কিছুই ঠিক হয় না। এখানে সেলুন দেখতে পাচ্ছি, সেলুন দেখি যদি পসিবল হয় একটা হেয়ার কাট এখান থেকে নিতে হবে, একটা স্টাইলিশ হেয়ার কাট যদি নেওয়া যায়। দুপাশে স্কুটি গাড়ি ভাড়া দিচ্ছে এখানে, এই রেস্টুরেন্ট। তবে মানে পাতায়াতে বা থাইল্যান্ডে আসার পর থেকে মনে হচ্ছে যে বিদেশে আসছি, এরকম একটা অনুভূতি হচ্ছে, যে মনে হচ্ছে না একটা বিদেশেই আসছি। আশেপাশে খাবারের দোকান অনেক আছে, কিন্তু আগে আসলে আমার হোটেলে চেক ইন করাটা ইম্পর্টেন্ট বেশি। হোটেলটা চেকিং হয়ে গেলে তারপরে হচ্ছে খাবার দাবার কোথায় কী আছে না আছে সেটা চেক করবো, কারণ হোটেল চেক ইনটা না হলে আসলে কিছু হয় না। যত এগিয়ে যাচ্ছি ওই সূর্য অস্তের যে সোনালি আভা ওটার দিকে এগিয়ে যাচ্ছি। এই রোডের নামটা যাই না, তবে এই রোডের রেস্টুরেন্টগুলো ওপেন হচ্ছে। একটা বিগ সি নামে একটা মার্কেটের কথা শুনেছি, এটাই কি সে বিগ সি কিনা জানি না, সুপার সেন্টার। আর এই রোডের নামটা আসলে আমার জানা নাই, তবে এখানকার আশেপাশে যে রেস্টুরেন্টগুলো এগুলো জাস্ট ওপেন হচ্ছে, এখনও পুরোপুরি ওপেন হয় নাই। একটা মজার তথ্য শেয়ার করি, থাইল্যান্ডে কিন্তু গাঁজা বৈধ। মানে থাইল্যান্ডে কেউ চাইলে, আচ্ছা আমাকে রাস্তাটা পার হইতে হবে, আগে রাস্তা পার হওয়া দরকার। এই যে এখানে এটা হচ্ছে গাঁজার দোকান, এখানে গাঁজা পাওয়া যায়, গাঁজা এখানে বৈধ। এখানে বিভিন্নভাবে গাঁজা পাওয়া যায়, গাঁজার বিস্কুট, গাঁজার ড্রিঙ্কস এগুলো সহ পাওয়া যায়। এখন মেন কথা হচ্ছে আমাকে রাস্তাটা পার হতে হবে, কিন্তু কোনো ফুট ওভারব্রিজ এগুলোতে কিছু দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে সমস্যা। রাস্তাটা কীভাবে পার হওয়া যায়, আগে রাস্তাটা পার হই তারপরে আবার শুরু করি। এই চমৎকার গোধূলি লগনে এই সোনালি সূর্যাস্ত দেখতে দেখতে চলে এসেছি পাতায়া শহরে। এই ছিল আমার ভ্রমণের প্রথম দিনের সূর্যাস্ত। দিন এখনও শেষ হয়নি, কারণ হোটেলে যেতে যেতে আমার আরও 5 মিনিট সময় লাগবে। তারপর আপনাদেরকে দেখাবো আমার রুমটি কেমন ছিল আর রাতে কী করেছিলাম। রাতে আমি খুব তাড়াহুড়ো করে শপিংয়ের জন্য কিছুটা বের হয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে এখন পর্যন্ত কিন্তু আমার পেটে কিছু পড়েনি, কারণ আস্তে আস্তে আমি কিছু খাবার ট্রাই করার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে সেগুলো ছিল খুবই লোকাল থাই ফুড, যেটা আসলে ওই সময়ে খাওয়ার মতো খিদে আমার ছিল না। এই হচ্ছে গিয়ে পাতায়াতে রুম। আসলে অনেক লেট হয়ে গেছে, হয়তো এখানে একটু খুঁজে হয়তো আমি একটু ভালো রুম নিতে পারতাম। রুমটা অনেক বড়, বাট এই হোটেলটা পুরনো, এসিও আছে, একটা এসি আছে, আবার পুরানো আমলের একটা ফ্যানও আছে। তো বুঝলাম যে দুইটাই চালাতে হবে। আর ওয়াশরুমটা ছোট, একজনের জন্য ঠিক আছে, একজনের জন্য ওই ওয়াশরুমে গিজারও আছে, সবই আছে। তো মোটামুটি একজনের জন্য হলে ঠিক আছে। গিজার এখন আর লাগবে না, কারণ যে গরম ওয়েদার, প্রচণ্ড গরম। এদিকে একটা জানালা আছে। আচ্ছা, এই জানালাটা পুরানো থাইল্যান্ডের সিস্টেমে, মানে যে এরকম করলে হচ্ছে এটা দিনের বেলা দেখানো যাবে। এই যে এটা ঘোরালে হচ্ছে ওই স্লাইডগুলো ওপেন হয়ে যায়, আবার এটা নামানো হচ্ছে স্লাইডগুলো। আচ্ছা, এখন তো যেহেতু এসি ছেড়েছি, স্লাইডটা আমি ভালো করে লাগিয়ে দিলাম, তাহলে তো রুম ঠান্ডা হবে না। এই যে মজার জিনিস হচ্ছে এরকম, এটা খোলা যায়, এটা যাক, ঠিক আছে। থাক, এদিকে একটা দরজা দেখা যাচ্ছে। আচ্ছা, এইটার সাথে আবার একটা ব্যালকনিও আছে এইখানে।
যদিও ব্যালকনিটা খুব একটা ইউজ নাই, তারপর একটা ব্যালকনি এখানে আছে, এটা বেশ মজার। এই যে একটা ব্যালকনি, হোটেলটা আমি ইচ্ছা করে একটু মানে শোরগোলার থেকে একটু দূরেই রাখার চেষ্টা করছি, কারণ হচ্ছে শোরগোল হোটেলগুলো ভালো লাগে না, পুরো দিন শেষে একটু শান্তি মতো ঘুমাইতে হবে। মোটামুটি সারাদিন কোনো কিছু খাওয়া দাওয়া হয় নাই, লাস্ট লাঞ্চ হইল গিয়ে ফ্লাইটে, কিন্তু শপিং করতেছি, কারণ হচ্ছে গিয়ে সময় খুব কম, এই ট্রিপে আমার সময় খুবই কম। এই যে অলরেডি দোকানপাটও সব বন্ধ হয়ে গেছে, এরাও ঘোষণা দিচ্ছে বারবার যে তোমরা বের হোক, আমরা ক্লোজ করবো, আমরা ক্লোজ করবো। তো এই দিকে সব দোকানপাট অলরেডি বন্ধ হয়ে গেছে, আর মোটামুটি এবার মানে সবচেয়ে বেশি ডেকাথলন থেকে অলরেডি শপিং করে ফেলছি। আবার দু একটা গিফট আইটেমও কেনার চেষ্টা করছি আর কি, দেখা যাক। তো একটা কাজ শেষ হলো, একটা অন্তত কিছুটা শপিং শেষ হলো, কারণ এখন পর্যন্ত কিছু খাই নাই, এখন নিচে যায় দেখতে হবে যে কী খাবার পাই। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে খাবার একটা ট্রাই করছিলাম, কিন্তু আসলে স্ট্রিট ফুডের মধ্যে একটা স্মেল আছে, তো এত সহসা দ্রুত এই স্মেলটা অ্যাডজাস্ট হয় নাই, একটু খুঁজতে হবে। আসলে যেই স্ট্রিট ফুডগুলোতে গিয়েছিলাম এগুলো সবই হচ্ছে কি একেবারেই মানে কী বলে একটু বেশি বেশি লোকাল আর কি। তো জাস্ট আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো রাস্তায় যেটা পাইলাম সেটা। তো এখন বাইরে আগে যে যাই, যে এখন কোথায় যাব, আর দিয়ে তারপর হচ্ছে আগে দেখতে হবে যে কী খেতে পারি। তো একটা শপিং মলে আসছিলাম, শপিং মলের নাম কি জানি না, যাই হোক অ্যাপে কল করলাম, ড্রাইভার 35 বাদ দিল, এখানে সুন্দর মতো নামাই দিয়ে গেল। যাই হোক, তো এখন আস্তে ধীরে দেখি খাবারের দিকে যাই, কি খাবার টাবার কিছু পাওয়া যায় কি না। অবশ্য ওয়াকিং স্ট্রিট বা ওই দিকে পাতায় বিচের ওই দিকে আশা করি খোলাই থাকবে সব কিছু। যাক, প্রথম দিন এসেই মোটামুটি শপিং খারাপ না, ভালোই শপিং। তো ব্যাগ যত বড় জিনিস অত না, এখন ব্যাগটাও কিনতে হয়েছে, কারণ জিনিস বেশি হয়ে গেছে। আর বাইরের দেশ একটা জিনিস, বাংলাদেশে এটা শুরু হয়েছে যে ব্যাগ কিনতে হয়, তো ব্যাগটা ভালো না, দেখার পরে ব্যাগটা বেশ ভালো, শক্তপোক্ত একটা ব্যাগ। ব্যাগটার দামও মোটামুটি 100 টাকার মতো, 100 টাকা মানে বাংলাদেশ টাকা 100 টাকার মতো হয়েছে। এখন এই মল থেকে বের হবো কোন দিক দিয়ে, সেটাই হচ্ছে দেখার বিষয়। এক্সিট একটা সাইন দেখা যাচ্ছে, মনে হয় দিক দিয়ে বের হতে হবে। দিক দিয়ে বের হলাম, বের করে মেলে। তবে আমাকে আবার হচ্ছে গিয়ে আমার বাইকওয়ালা, ও আবার ঘুরে পেঁচায় পেঁচায় কোন দিক দিয়ে আমার নিয়ে ঢুকাইছে, আমি আরও একটু হেঁটে ঘুরে এদিক দিয়ে আসতে হয়েছে, সামনে নামাই দিলে আসলে পারে। আর পাতায়া শহরটা আজকে রবিবার বলে হয়তো, কিন্তু বেশ ফাঁকা, মানে যে আমার পিছনে রাস্তা দেখতেছেন, এই যে শপিং মল, এই শপিং মলের নাম হচ্ছে লোটাস শপিং মল। বাট এটার সামনের জায়গাটা একটু বেশি লোকজন থাকা উচিত ছিল। আমি প্রথমে এসে একটু কনফিউজ হয়ে গেছিলাম যে এই শপিং মল কি খোলা কি না, এত কষ্ট করে আসলাম যদি আবার খোলা না পাই, কারণ দিন যেহেতু কম, একটা দিন যদি মিস হয়ে যায় বা কিছু যদি মিস হয়ে যায়। এমনিতেই আজকে বাসের যে টাইমিংটা ছিল, আমি এয়ারপোর্টে চলে আসছিলাম 2টার মধ্যে, আমি সব মানে আমাদের ফ্লাইটে যারা ছিল তারা সবাই 2টার মধ্যে হচ্ছে কমপ্লিট করে ফেলছে ইমিগ্রেশন সব কিছু। বের হয়েও গেছি এয়ারপোর্ট থেকে, বের হয়ে গেছি বলতে এয়ারপোর্টের নিচে চলে আসছে বাস স্ট্যান্ডে, কিন্তু এসে দেখি যে বাস হচ্ছে গিয়ে 5টায়। তো ওইখানে আমাদের 2 ঘন্টা বসে থাকা লাগলো। তারপর অবশ্য ওই বাংলাদেশি কয়েকজন ছিল, ওদের সাথে কথা বলতে বলতে আসলে টাইম পার হয়ে গেছে। তো এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে একটা খাওয়ার ব্যবস্থা করতে হবে, দেখি কোথায় খাওয়ার ব্যবস্থা করা যায়। এখন এটা হচ্ছে প্রথম কথা, একটু পরপর পেটে টান দিতেছে, কিন্তু আবার ওইটা দিকে চলে যাচ্ছি, যে কারণে আজকে যাদের টের পাচ্ছি। তবে আজকে খেয়ে দিয়ে ঘুমাই দেবো, কারণ কালকে হচ্ছে কি একটা বিগ ডে, কালকে একটা বড় সড়ো একটা কাজ করতে হবে। তো কালকের জন্য ঘুম দরকার, রেস্ট দরকার। আজকে ঘুমটা ঠিক মতো না হলে কালকে আসলে এটা শরীরে ধরে ফেলবে। তো ঠিক আছে, আপাতত এখন আমার গন্তব্য হচ্ছে খাবারের দোকান, কোথায় গিয়ে খেতে পারি।